বিগত সরকারের অনিয়ম ও স্বজনতোষণ নীতির প্রভাব পড়েছে নির্মাণ শিল্পে। মন্দা কাটাতে সরকারি প্রকল্পগুলো দ্রুত চালুর দাবি। বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, অনেক কাজ বাকি আছে। দেশেই তৈরি হচ্ছে মানসম্পন্ন মেডিকেল সরঞ্জাম। আমদানি নির্ভরতা কাটাতে প্রয়োজন ব্যবহারকারীদের আস্থা ও সরকারের নীতি সহায়তা। ভোলায় মেঘনা তেঁতুলিয়ায় ডুবোচরগুলো দখলে নিয়েছে প্রভাবশালীরা। অবৈধ জাল ও অপরিকল্পিত শিকারে ক্ষতিগ্রস্ত মাছের প্রজনন। এবং আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজ রক্ষার লড়াই আজ ব্যাকফুটে। ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগ্রেসরা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। গণ অভ্যুত্থানে হাসিনা সরকার ও তাদের সুবিধাভোগীদের পলায়নের প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর বাজারে। শ্রমিক ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, আবাসন ও সরকারি প্রকল্পে ধীরগতি কিংবা বন্ধ হওয়া এর বড় কারণ। শিল্প মালিক ও ব্যবসায়ী নেতারা আরও বলছেন, গত সরকারের পক্ষপাত দুষ্ট একচেটিয়া নীতির কারণে সংকটে পড়েছে নির্মাণ খাত। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক অনিশ্চয়তাও বাড়িয়েছে শঙ্কা। সমাধানে দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। রাজধানীর বড় আবাসন প্রকল্পের একটি এই আফতাবনগর। জুলাই গণ অভ্যুত্থানের পর এখানের অধিকাংশ প্রকল্পেই চলে এসেছে ধীরগতি। কোনোটির কাজ আবার বন্ধ হয়ে গিয়েছে। শুধু আবাসন খাতেই নয়, সরকারি বিভিন্ন প্রকল্প বন্ধ হওয়ায় ধস নেমেছে নির্মাণ সামগ্রীর বাজারে। নির্মাণ শ্রমিকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের অনেক সুবিধাভোগীর পলায়নের কারণেই এমনটা ঘটেছে। সরকারি দল ক্ষমতায় থাকলে অবশ্যই তাদের ক্ষমতাটা একটু বেশি থাকে, সব সরকারি কাজগুলো তাদের আয়ত্তে থাকে। সরকারি এমপ্লয়াররা আমলা এগুলো অনেকেই ফ্ল্যাট ছিল, এখন তারা হয়তো বা গা ঢাকা দিচ্ছে কিংবা তারা ঠিক মতন পেমেন্ট করতেছে না। আসলে কোম্পানির তো মূলত এটা পেমেন্টের উপর ডিপেন্ড করা। নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ ও মৌলিক উপাদান রড, বালু, ইট, সিমেন্ট, পাথরের ব্যবসায়ও নেমে এসেছে স্থবিরতা। রাজধানীর ইট বালুর বাজার ঘুরে দেখা গেল অলস সময় পার করছেন শ্রমিকরা। ঘুরে ফিরে তাদের কাছেও এই স্থবিরতার প্রায় একই জবাব। এখন আর এমন কাজ কাম হয় না। আগে ইনকাম করতাম দিন গেলে 800-900, কোনোদিন 1000, এখন আর এমন ইনকাম হয় না। 300-400 এমন ইনকাম হয়। 5ই আগস্টের আগে বেচা কিনা যা হইতো তাতে কেউ দিবারা দিয়া বা সংসার চালাইয়া মোটামুটি লাভবান থাকতাম, আর এখন লুজের মধ্যে আছে। প্রান্তিকের এই প্রভাব পড়েছে উৎপাদক পর্যায়েও। উৎপাদন কমিয়েও বিপুল লোকসান গুনতে হচ্ছে ইস্পাত মালিকদের। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সারভাইভের সময়। তো এই সময়ে আসলে আমরা নিজেরাও অনেক কিছুই প্ল্যানিং করে একটা জায়গায় আসতে পারছি না। আমরা কোনোভাবেই প্রোডাকশন কস্ট কিন্তু কাট করতে পারছি না, বরঞ্চ প্রোডাকশন কস্টটা আরও বেড়ে গেছে। ইস্পাত ও সিমেন্ট শিল্প মালিক সমিতির নেতারা বলছেন, ব্যাংক ঋণ, ডলার সংকট ও বিগত সরকারের একচেটিয়া ব্যবসায়ী নীতির কারণেই ক্ষতির মুখে পড়েছে নির্মাণ শিল্প। সঙ্গে আছে সাম্প্রতিক সময়ের নানা অনিশ্চয়তা। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। আর আপনি জানেন আমাদের সিমেন্টের যে সবই কাঁচামাল বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আমাদেরকে কিন্তু ব্যাংকের যেই ইনভলভমেন্ট, ইনভেস্টমেন্ট, এভরিথিং আগের মতো আছে। গভর্নমেন্টের উন্নয়ন কাজ তো সব বন্ধ। যেমন বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট, তারপরে বিভিন্ন রকমের প্রজেক্টগুলো নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, কিছু কিছু প্রজেক্ট আছে এখনও অনেক কাজ বাকি আছে, তো এগুলো তো আর এখন চলমান নাই। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ মালিক সমিতির নেতাদের। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার উপরও জোর দেন তারা।
রাজনৈতিক গভর্নমেন্ট যখন এসে এই পুরোদমে দেশের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য পরিকল্পনা করবেন, তাহলেই একমাত্র আমাদের এই সিমেন্টের যে এত ড্রপ করেছে এটা গ্রাজুয়ালি ইমপ্রুভ হবে। সরকারের আমরা পেপার পত্রিকা দেখলাম যে $3 বিলিয়ন ওনারা নিজের থেকেই পরিশোধ করছে, ঋণ পরিশোধ করছে। এরকম যদি অর্থনৈতিক চাকা চালু হয়ে যায় তো মানুষের সব কিছুই স্বাভাবিক হবে। খাত সংশ্লিষ্টদের আশা, ডলার সংকট, সহজ শর্তে ব্যাংক ঋণ ও বন্ধ প্রকল্প চালু হলেই ঘুরে দাঁড়াতে পারে নির্মাণ খাত। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামাদের সিংহভাগই প্রতি বছর আমদানি করতে হয়। স্থানীয়ভাবে কিছু সরঞ্জাম উৎপাদন করা হলেও বাজারে রয়েছে আস্থার সংকট। সংশ্লিষ্টরা বলছেন, দেশে উৎপাদিত মেডিকেল সরঞ্জামাদের উপর আস্থা রাখলে খরচ কমার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা, তৈরি হবে নতুন বাজার। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। দেশে চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে ৪,৫০০-এর বেশি সরঞ্জাম ও যন্ত্রপাতি, যার ৯২% আমদানি নির্ভর। ছোট বড় প্রায় ৫০০টি প্রতিষ্ঠান চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানি করে। মূলত চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় এসব পণ্য। কিন্তু আমদানিকারকদের ৮০% নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন। দেশে মেডিকেল পণ্য ও যন্ত্র তৈরির নিবন্ধন আছে ৮ প্রতিষ্ঠানের। এসব কোম্পানি কিছু কিছু মেডিকেল সরঞ্জাম উৎপাদন করলেও বাজারে রয়েছে আস্থার সংকট। কোম্পানিগুলো বলছে, দেশীয় এসব সরঞ্জাম বিদেশি কোম্পানিগুলোর তুলনায় গুণে মানে কোনো অংশেই কম নয়, দামেও সস্তা। মডার্ন বায়োটেক আমরা যে ধরনের চাইনিজ অ্যানেস্থেশিয়া মেশিনের সাথে কম্পেয়ার করে আমাদের যে অ্যানেস্থেশিয়া মেশিনগুলো করা হচ্ছে তা অত্যন্ত ভালো মানের। আমার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং আমার ISO সার্টিফিকেট সহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রায় 150+ প্রোডাক্ট তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা সরঞ্জাম আমদানির নিবন্ধন নিতে ওষুধ প্রশাসনকে লাইসেন্স বাবদ ৫০,০০০ টাকা দিতে হয়। ২ বছর পর পর এই লাইসেন্স নবায়ন করার নিয়ম রয়েছে। মেডিকেল সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে দরকার সরকারের নীতি ও আর্থিক সহায়তা। যদি আপনাকে এক্সপোর্ট করতে হয় অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে। র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গাতে আপনাকে পারমিশন নিতে হচ্ছে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনি পারমিশন পাচ্ছেন না। আমাদের দেশে এখন বায়োমেডিক্যাল সেক্টর বা ইলেকট্রোমেডিক্যাল সেক্টরে অসংখ্য ইঞ্জিনিয়ার বা জনবল তৈরি হয়েছে। ওষুধ প্রশাসনের তথ্য মতে প্রতি বছর প্রায় ৩০,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার্জিক্যাল ও ইলেকট্রনিক চিকিৎসার যন্ত্রপাতি বিক্রি হয় দেশে। এ ব্যবসায়ে প্রায় ৫ শতাধিক আমদানিকারক রয়েছে। এর মধ্যে মাত্র ৮৯ জনের ওষুধ প্রশাসনের নিবন্ধন রয়েছে। এদিকে দেশের চিকিৎসা প্রযুক্তিতে নিত্য নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিতির লক্ষ্যে তৃতীয়বারের মতো রাজধানীর কুড়িলে ICCB-তে চলছে বাংলা মেড এক্সপো। ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এক্সপোতে ১৫০টি স্টলে ২৫০টির বেশি কোম্পানির পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা জানায়, আমদানিকারক, ক্রেতা ও সেবা গ্রহীতাকে সংযুক্ত করবে এই মেলা। এখানে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার যারা আছে তারা আসে, ডক্টররা পার্সোনালি আসে, তারপর হসপিটাল, ক্লিনিক। বাংলাদেশে যে আমরা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি এবং আমরা যে দিচ্ছি এটার প্রচারের জন্যই আমাদের এই মেলায় আসা। মহামারীর সময় বাংলাদেশ PPE তৈরি করে বিদেশে রপ্তানি করে। JMI ইতিমধ্যে 30টি ইকুইপমেন্ট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে মেডিকেল ইকুইপমেন্টের বাজার ধরার সুযোগ রয়েছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ইলিশের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ডুবোচরগুলো দখল করে নিয়েছে প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা। অবৈধ মশারি ও চরঘেরা জাল ব্যবহার, অপরিকল্পিতভাবে মাছ শিকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের রেণু ও ডিম। অবৈধ এই সিন্ডিকেটের কবল থেকে নদীকে বাঁচানোর দাবি সংশ্লিষ্টদের। অঙ্কুর রায়ের ক্যামেরায় আরও জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অব্যাহত আছে নিষিদ্ধ মশারি জাল ও চরঘেরা জাল দিয়ে মাছ শিকার। ফলে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ।
আগে এই সময় যেখানে নদীতে জাল ও ট্রলার নিয়ে ব্যস্ত থাকতেন জেলেরা, ঘাটগুলো থাকতো জমজমাট, সেখানে এখন মাছের সংকট আর নীরবতা। নদী থেকে জেলেরা ফিরছেন খালি হাতে। সরজমিনে দেখা যায় শাহিন নামে এক মাছ ব্যবসায়ী কাচিয়ার চরে খুঁটি পুঁতে দখল করে বেঁধে রেখেছেন নিষিদ্ধ মশারি জাল। জোয়ারের সময় এই মশারি জালগুলো থাকে পানির 5 থেকে 7 ফুট নিচে, আর ভাটার সময় পানি শুকিয়ে গেলে মাছের পোনা, ইলিশের রেণু ও ডিম সহ বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব জলজ প্রাণী জালে আটকে যায়। শিকারীরা জাল থেকে মাছ সংগ্রহ করলেও নষ্ট হয় অন্যান্য এসব জলজ প্রাণী। সদর উপজেলার মেঘনা নদীর 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকায় শতাধিক ডুবোচর রয়েছে। কাচিয়ার চরের মতো ভোলার চর, বৈরাগীর চর, ভেদুরিয়া ও রামদাসপুর চরও একইভাবে ধ্বংস হচ্ছে মাছ ও জলজ প্রাণী। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেড় জাল, খুঁটা জাল, পাই জাল সহ 11 ধরনের অবৈধ জাল দিয়ে মাছ ধরছে এসব সিন্ডিকেটের জেলেরা। এই জালটা দিয়ে মাছ ধরা নিশ্চিত, আমরা পেরে টান আর কি এই জালটা দিয়ে মাছ ধরি। বাচ্চা মাছ পায় আর মসুর জাল না ঘন আটকে পড়ে সরো মাছ উঠতে আজার খাইব, আজার তো আর খাইতে পারে না। এই জালগুলা নদীতে মাছের টোটালে বিষ মারিয়া দেয়। এগুলি যদি সরকার নদীর তনে যদি বঞ্চিত করে তাহলে নদীতে মাছ হবে। তবে নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এই চরগুলো খুব দুর্গম হওয়ার কারণে অসাধু জেলেরা সুযোগটা নেয়। তবে এই মৌসুমে এই মশারি জাল, চরগেরা জাল বা এই অবৈধ বেহুন্দি জাল এটা যাতে না পারতে পারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং আমাদের সাথে কোস্টগার্ড, জেলা প্রশাসন, নৌপুলিশ, পুলিশ বিভাগও আছে। ভোলার 2 লক্ষাধিক মানুষ মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে শতাধিক অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ জালে মাছ শিকারের সাথে জড়িত। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। সিডর, আইলা, রিমালের মতো শক্তিশালী ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হওয়ার দীর্ঘদিনেও মেরামত হয়নি পিরোজপুরের বেড়িবাঁধ। জেলার অন্তত 45 কিলোমিটার বাঁধ অরক্ষিত অবস্থায়। টেকসই বাঁধ না থাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন নদী তীরের অসংখ্য মানুষ। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সাইক্লোন সহনীয় বাঁধ নির্মাণে 2,500 কোটি টাকার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফেরদাউস সোহাগের প্রতিবেদন। উপকূলবাসীকে বছরে বেশ কয়েকবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ দুর্যোগের মুখোমুখি হতে হয়। এর মধ্যে কোনো কোনো ঘূর্ণিঝড় আঘাত হানে সর্বশক্তি দিয়ে। এতে বেড়িবাঁধ ভেঙে লোকালয় ঢুকে পড়ে জোয়ার, জলোচ্ছ্বাসের পানি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে পিরোজপুরের কচা নদী। নদীটির টগরা ফেরিঘাটের 2 পাশে 1500 মিটারের মধ্যে দক্ষিণ প্রান্তের 700 মিটার বাঁধই ক্ষতিগ্রস্ত। এ বাঁধের মতোই পিরোজপুর জেলাকে সুরক্ষিত রাখতে বেড়িবাঁধ আছে 306 কিলোমিটার, যার মধ্যে প্রায় 45 কিলোমিটারই ক্ষতিগ্রস্ত। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় এবং অনেক স্থানে টেকসই বাঁধ না থাকায় ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না। আকাশে মেঘ দেখলে কোন রকম ঝড় তুফান হইলে আমরা খুব আতঙ্কের ভেতর বাস করি। গুড়াগাড়া লইয়া আমাগো এখান দিয়ে সরতায় সাইকেলে দৌড়াইতায় এই বেড়িবাঁধ করিয়ে গেছে, আর গলা সম্মানে পানি আমাগো ই গেছে। বারবার দেয় একটু কাঁচা মারি দিয়ে একটু লোদা পেরি দিয়ে দিয়ে যায়, হ্যাঁ যায় ধুইয়া। স্বাধীনতা পরবর্তী গেল 53 বছরে দেশে বেশ কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে, যা অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। তবে ফসল ও সম্পদ রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়, কিন্তু এসব বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। বর্তমান দুর্নীতি চলতেছে, আগে যারা করছে এরা দুর্নীতি করে গেছে রাস্তাঘাটে। মোটামুটি করে চলে যায়, আর যেটুকু করে চলে যায় ওটু আবার ওই নদীতে আবার আষাঢ় মাসে আবার ধুয়ে নেমে যায়। ইতিপূর্বে যে বেড়িবাঁধগুলো নির্মাণ হয়েছে সেখানে দুর্নীতি আশ্রয় নেওয়া হয়েছে এবং সঠিকভাবে কাজ করা হয় নাই। আমার পরামর্শ হচ্ছে যে এখন বর্তমানে যে বেড়িবাঁধ, এটা স্থায়ী বেড়িবাঁধ হওয়া দরকার। সংশ্লিষ্ট যারা কাজ করবেন তারা যেন এই কাজে দুর্নীতি আশ্রয় না নেয়। তবে বাঁধ নির্মাণে স্থানীয়দের আগ্রহ থাকলেও জায়গা দিতে অনীহা রয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বেড়িবাঁধ করার সময় আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মানুষজন জায়গা দিচ্ছে না, আবার তারা নিজেরাও চাচ্ছে যে যেন তারা স্থায়ীভাবে হতে পারে। এটা আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে স্বাভাবিকভাবে তাদের জায়গা যদি তারা দিতে চায়, সেক্ষেত্রে আমরা চড়া করে প্রপোজাল পাঠাতে পারি। সেক্ষেত্রে যদি জায়গা না পাওয়া যায়, সরকারের পক্ষে বর্তমানে প্রজেক্ট ছাড়া অধিগ্রহণ করে কাজ বাস্তবায়ন করা আমাদের অন্য রাজস্ব খাতে সেটা সম্ভবপর নয়।
পিরোজপুর ছাড়াও ঘূর্ণিঝড়ে বরিশালের সব জেলার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিছু কিছু অংশ ঝুঁকিতে রয়েছে। এসব ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ, সংস্কার ও স্থায়ী বাঁধ নির্মাণে প্রায় ২৫০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উপকূলীয় এলাকার বরিশাল বিভাগের সব বাঁধগুলিকে বিবেচনায় নিয়ে আমরা প্রায় ১৯৭ কিলোমিটার বাঁধ আমাদের পুনর্বাসন করতে হবে এবং সাইক্লোন সহনীয়। সেটার আমরা প্রস্তাবনা আমরা পানি উন্নয়ন বোর্ড লেভেলে এবং ঢাকায় পাঠিয়েছি। বরিশাল বিভাগের ৬ জেলায় বেড়িবাঁধের দৈর্ঘ্য ৩,২০০ কিলোমিটার। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ১৯৭ কিলোমিটার। ফিরদাউস সোহাগ, এখন পিরোজপুর। নেত্রকোনায় বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। স্থানীয়ভাবে উৎপাদনের পাশাপাশি আশেপাশের জেলা থেকে সবজি আসছে বাজারে। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনার মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। সরবরাহ বাড়ায় বাজারে শীতকালীন সবজির দাম কমেছে কিনা জানাবেন। রাত্রি আপনি যেমনটা বললেন যে আসলে শীতকালীন সবজিতে কিন্তু এখন বাজার অনেকটাই ভরে উঠেছে। আমরা গত সপ্তাহে যেমনটা দেখেছিলাম যে আসলে বিভিন্ন জেলা থেকে কিন্তু শীতকালীন সবজি নেত্রকোনার এই যে পাইকারি মেছুয়া বাজার, সেই মেছুয়া বাজারে কিন্তু আসতে শুরু করেছে। তবে সপ্তাহের ব্যবধানে কিন্তু এই বাজার এখন বলা যায় যে স্থানীয় সবজির আমদানিকৃত সবজির পাশাপাশি কিন্তু স্থানীয় সবজিতে ভরে উঠেছে। এখন কিন্তু দাম মোটামুটি অনেকটাই কমতে শুরু করেছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম আজকে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু আজকে বাজারে প্রচুর সরবরাহ হয়েছে। এর মধ্যে কিছু সবজির কথা যদি আপনাকে বলে রাখি, এর মধ্যে শিম বিক্রি হচ্ছে, স্থানীয়ভাবে উৎপাদিত শিম বিক্রি হচ্ছে মূলত ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। এছাড়াও আমদানি দেশের বিভিন্ন জেলা থেকে আসা সবজি সিম বিক্রি হচ্ছে মূলত ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। এছাড়াও স্থানীয় টমেটো বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। এছাড়াও বাহিরের টমেটোটা বিক্রি হচ্ছে মূলত ৮০ থেকে ৮৫ টাকায়। এছাড়া আমরা আজকে বাজারে পর্যাপ্ত পরিমাণে নতুন আলুর দেখেছি যে নতুন আলু বিক্রি হচ্ছে মূলত ৯০ থেকে ১০০ টাকার মধ্যে। এছাড়াও মূলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে। বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। এছাড়াও শীতকালীন যে ফুলকপি, পাতাকপি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে কিন্তু ৩০ টাকা কেজির মধ্যে। আমরা মূলত বাজারের যে ক্রেতারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানাচ্ছে এখন দিন যত যাবে কিন্তু সবজির দামও কিন্তু কমতে শুরু করবে। মূলত স্থানীয়ভাবে বিশেষ করে নেত্রকোনার সদরের যে দক্ষিণ বিশওয়ারা রয়েছে বা আশপাশের যে কুনিয়া গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়, যার ফলে কিন্তু এই সবজিগুলো কিন্তু এখন বাজারে আসছে, যার ফলে এই স্থানীয় সবজির সরবরাহ একসাথে যেমন বৃদ্ধি পাবে তেমন কিন্তু এই সবজিও দামও কিন্তু আজকে কমতে থাকবে মূলত। এছাড়াও হাওর বিস্তৃত যেই উপজেলাগুলো রয়েছে নেত্রকোনার প্রায় ৬টি উপজেলা হাওর বিস্তৃত উপজেলা, সেই উপজেলাগুলোতেও কিন্তু ইতিমধ্যে সবজির চাষ শুরু হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে আসলে বিশেষ করে মদন, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, কলমাকান্দা এই হাওরের ঘেরা এলাকাগুলো থেকে পানি নামার ফলে কিন্তু এই নিচু এলাকাগুলোতে কিন্তু এখন স্থানীয় কৃষক যারা রয়েছেন তারা কিন্তু এখন সবজির আবাদ করছেন। বিশেষ করে শীতকালীন যে শাক সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আবাদ হচ্ছে বেশি। মূলত কৃষক ভাইরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এই ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু স্থানীয়ভাবে যে উৎপাদিত সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু বাজারে বেশি আসবে, যার ফলে কিন্তু বাজারের যে দরদামের কথা ক্রেতারা যে দরদামের কথা বলেন বিশেষ করে কিছুটা ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখী বাজার কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে আসবে এবং বিক্রেতারাও বলছেন যে দাম কিছুটা কমে আসলে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু সহজেই কিনতে পারবেন। এছাড়া একটা জিনিস বলে রাখি যে আসলে নেত্রকোনার এই পাইকারি বাজার থেকে জেলার অন্যান্য উপজেলাগুলোতেও সবজি সরবরাহ করা হয়, সেই সরবরাহ দেখতে গিয়ে কিন্তু আজকে দেখা যায় বাজার কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সবজি বাজারের সর্বশেষ। শীতকালীন সবজির দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। মানিকগঞ্জের হরিরামপুরের প্রায় ৩ কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পে শুরু থেকেই উঠেছে অনিয়মের অভিযোগ। দরপত্রে বরাদ্দ থাকা সত্ত্বেও পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা ভরাট ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগ ঠিকাদারদের বিপক্ষে। এমনকি মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। এত অনিয়মের পরেও এলজিডি কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আসাদ জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
হরিরামপুর উপজেলার ঝিটকা পোদ্দার বাড়ি থেকে মহিষাকুলা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য 2.5 কিলোমিটার। 2022-23 অর্থবছরে এই সড়ক সংস্কার কাজে বরাদ্দ দেওয়া হয় প্রায় 3 কোটি টাকা। সে সময় এলজিডি জিডিপি 3 প্রকল্পের আওতায় এই কাজ পায় মেসার্স সেলিম এন্টারপ্রাইজ। তবে সড়কের জন্য 39 লাখ টাকার মাটি কেনার বরাদ্দ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকদের 3 ফসলি জমি থেকে মাটি কেটে নেয় ঠিকাদার হানিফ আলী। আগে কাটার কালে বাধা দেওয়া হয়েছিল, বাধা দিলেও ফিরে নাই, বান্দা বাড়ি ঘর কাইটে নিয়ে গেছে। পাশের জমি যে কাইটে নিয়েছে ভেগুদে কৃষি খামারের জমিগুলো নষ্ট করছে, এই পর্যন্ত কোনো ভর্তুকি দিতেছে না। এছাড়া সড়ক সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ইতোমধ্যে ধসে পড়েছে সড়কের জন্য তৈরি গাইডওয়াল, আর রাস্তার জন্য ফেলা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। বারবার এলজিইডির দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ নেই বলছেন স্থানীয়রা। হানিফ ঠিকাদার এরা সম্মানে চক্রান্ত করে টাকা পয়সা খাই এটা মনে করেন রাস্তাটা 2 নম্বরই করতেছে। সাইডে যদি চেকার দিত, গাঁথনি দিত, তাহলে অনেকদিন লাস্টিং করতো। কাজ সেরকম মজবুত হচ্ছে না। খোয়া তো সব ধুলা, হলে পরে এমনি ডিজার হলে পরে এমনি মিলা যায়, সব খোয়া থাকে না। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন সড়ক নির্মাণ কাজে কোনো ত্রুটি থাকলেও তার ব্যবস্থা নেওয়া হবে। মহিষাকুলা রাস্তার কাজের বিষয়ে আমাদের কাছে কিছু অবজারভেশন এসেছে। আমরা ত্রুটি বা কোনো মালামালগত সমস্যা থাকলে সেটা সংশোধন করার ব্যবস্থা নিব। অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে গিয়ে স্থানীয়ভাবে রোড এমবেকমেন্ট তৈরির মাটির কাটার বিষয়টা যেটা এসেছে, ঠিকাদার আংশিক তাদের পোর্শনটা সংশোধন করেছে, বাকিটাও নিশ্চিত করা হবে। আমাদের এটা চলমান কাজ। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে শুরু হয় মানিকগঞ্জের হরিরামপুরে সড়কের নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে। তবে কাজের মেয়াদ পার হলেও শেষ হয়েছে মাত্র 60% কাজ। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। দেশীয় পাখি যখন বিলুপ্তির পথে, তখন হাজারো চড়ুইয়ের মিলন মেলা চোখে পড়ে উত্তরের জেলা পঞ্চগড়ে। সন্ধ্যার আকাশে তাদের ছোটাছুটি আর কলরবে মুখরিত হয়ে ওঠে শহরের পথ প্রান্তর। বেলা ডোবার আগে ঝাঁকে ঝাঁকে আসে চড়ুই। এমন দৃশ্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের। উত্তরের চড়ুইয়ের গল্প জানাচ্ছেন লুৎফর রহমান। বেলা যখন পশ্চিমে নুয়ে পড়ে, শান্ত শহরে ক্লান্ত পথিক যখন খোঁজে কিঞ্চিত অবসর, যখন সান্ধ্যকালীন প্রার্থনার আয়োজনে মাতে চারপাশ, ঠিক তখনই শুরু হয় চড়ুইয়ের আনাগোনা। একটি দুটি করে হাজারো চড়ুই চষে বেড়ায় শহরের এপাড়া থেকে ওপাড়া। কলকাকলিতে মুখরিত করে তোলে নগরীর পরিবেশ। হেমন্তের পাকা ধানের ঘ্রাণ আর হালকা শীতের আওয়াজে সীমান্ত জনপদ পঞ্চগড় জেলা শহরে বাড়ে চড়ুইয়ের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় ওরা। উড়তে উড়তে ক্লান্ত হলে কিছুটা সময় বিশ্রাম নেয় শহরের বৈদ্যুতিক তার বা দোকানের চালায়। একসাথে তাদের ছুটে বেড়ানোর দৃশ্য মন ছুঁয়ে যায় পাখিপ্রেমীদের। প্রতিদিন আসরের পর বিশেষ করে তারে আমাদের মসজিদের উপরে শত শত হাজার হাজার চড়ুই পাখি আসে, একসাথে যখন উড়ায় খুব ভালো লাগে। চড়াই পাখিগুলো হাজার হাজার পাখি এসে আমাদের সাইডে বসে, আমাদের দেখে খুব আমার আনন্দ লাগে। এগুলো দেখার জন্যই আমরা বিশেষ করে এই বাজারে ঢুকলেই এই সাইডটাতে আসি দেখার জন্য আর কি। এই পাখিগুলো দেখলে আমাদের মন ভরে যায়। এরকম পাখি মনে হয় না যে অন্যান্য কোনো ডিস্ট্রিক্টে আছে। শহরের দোকানি থেকে শুরু করে সবাই উপভোগ করে চড়ুইয়ের এই খেলা। কেউ তাদের বিরক্ত করে না। নির্ভয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়ায় চড়ুইয়ের দল। মাত্র 20 থেকে 30 মিনিট ওড়াউড়ির পর নেড়ে ফিরে যায় তারা। এই যে কিচির মিচির, এই যে মানে একটা মুগ্ধময় একটা যে সৌন্দর্য, বাজারের সব মানুষজন আমরা অবলোকন দৃষ্টিতে উপভোগ করি। আমরা অনেক সময় তাকায় তাকায় দেখি এত সুন্দর পাখি, হাজার হাজার পাখি কই থেকে যে আসে, কি যে ভালো লাগে, মনে চায় শুধু দেখতেই, সবসময় শুধু দেখতেই মনে চায়। পাখিদের আবাসস্থল দিন দিন কমে আসছে, উজাড় হচ্ছে বনভূমি, তাই হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির পাখিও। কবিদের গান ও কবিতায় যে পাখিরা জায়গা করে নিয়েছে, সেই চড়ুই সহ দেশীয় পাখিদের নিরাপদ আবাস গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মনে করেন প্রকৃতিপ্রেমীরা। বিদ্যুতের তারে সাম্প্রতিক সময়ে প্রচুর চড়ুই পাখি দেখতে পাচ্ছি। এতে করে বোঝা যায় যে এই পাখিগুলো এখনও আশেপাশে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে থাকে, কিন্তু তাদের সঠিক আশ্রয়ের অভাবে, সঠিক আবাসনের অভাবে এবং পরিবেশগত বিরূপতার অভাবে তারা বছরের সব সময় জুড়ে আমাদের চোখে পড়ে না। এই জন্য পাখি রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমাদের সকলেরই দায়ী দায়িত্ব আছে, সকলেরই আরও অধিক মনোযোগী হওয়ার দরকার আছে। পাখিরা নির্ভয়ে উড়বে, ছবে আকাশ, শহরের সন্ধ্যায় যোগ করবে অনন্য মাত্রা, এমনটাই প্রত্যাশা পাখিপ্রেমীদের। এখানে সন্ধ্যা নামে স্নিগ্ধ পায়ে
শান্ত আকাশ মুখরিত হয়ে ওঠে হাজারো চড়াইয়ের গানে। ওরা প্রকৃতির সম্পদ, ওরা প্রকৃতির সৌন্দর্য। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। সামরিক আইন জারির জন্য জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে তিনি জানান, আবারও মার্শাল ল জারির কোনো পরিকল্পনা নেই তার। যদিও পদত্যাগ কিংবা অভিশংসনের প্রসঙ্গ এড়িয়ে যান ইউল। ভাষণের পরে ইউলের নিজ দল পিপিপির প্রধান জানান, প্রেসিডেন্টকে অপসারণ ছাড়া আর কোনো পথ খোলা রইল না। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্টকে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে দেশটির পার্লামেন্টে। ৪৪ বছর পর গেল মঙ্গলবার প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইউল। তবে তীব্র গণরোষের কারণে ৬ ঘন্টার মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। এরপর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশটির রাজপথ দখলে রেখেছেন সাধারণ জনগণ। নতুন বাড়ি ক্রয়ে চীন সরকারের কর ছাড় এবং সুদ হার কমানোয় মন্দার ধাক্কা কাটিয়ে চাঙ্গা হতে শুরু করেছে দেশটির আবাসন ব্যবসা। ফ্ল্যাট ক্রয়ে খরচ কমে আসায় রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে ভিড় বাড়ছে গ্রাহকদের। সেপ্টেম্বরের তুলনায় নভেম্বরে প্রায় প্রতিটি শহরেই বেড়েছে নতুন পুরাতন ফ্ল্যাট বিক্রির সংখ্যা। এতে করে মন্থর গতির চীনা অর্থনীতি চাঙ্গা হওয়ায় সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। অন্তত ৮ কোটি আকাশছোঁয়া অট্টালিকা নিয়ে ২০২১ সাল থেকে ধুঁকছে চীনের আবাসন খাত। এর জেরে টালমাটাল অবস্থা দেশটির অর্থনীতিও। অবশেষে নতুন ফ্ল্যাট ক্রয়ে চীন সরকার ডিড ট্যাক্স ৩% থেকে কমিয়ে ১% নামিয়ে আনায় মন্দার ধাক্কা কাটিয়ে চাঙ্গা হতে শুরু করেছে চীনের আবাসন ব্যবসা। এছাড়াও ফ্ল্যাট ক্রয়ে ঋণ সুবিধা সহ আরও বেশ কয়েকটি নীতি সহজ করায় গ্রাহকদের আগ্রহও বাড়ছে। বেইজিং, গুয়াংজু ও চেন্দু সহ সব জায়গার আবাসন প্রতিষ্ঠানগুলোতে ভিড় বাড়ছে ক্রেতাদের।前1、2年的话一直都在观望，然后现在的话就是成都现在不是有这个新规嘛，在11月份的话到截止到目前我们也是大约在均单20单左右的一个状态。পরিসংখ্যান বলছে নভেম্বরে রাজধানী বেইজিংয়ে 18,500-এর বেশি বাড়ি বিক্রির চুক্তি হয়েছে, যা অক্টোবর থেকে 8% বেশি এবং গত 20 মাসের মধ্যে সর্বোচ্চ। এমনকি নভেম্বরে দক্ষিণ পশ্চিম চীনের চেংদু শহরে বাড়ি বিক্রি হয়েছে 14,000-এর বেশি, যা আগের মাসের তুলনায় 57% উপরে। এমনকি 25.5%-এর বেশি নতুন বাড়ি বিক্রি হয়েছে গুয়াংজুতে। 11月份以来，广州房地产市场成交继续保持较高的水平，止跌回稳态势得到进一步巩固。11月1日至18日，一手房网签成交74.43万平方米，环比增长25.6%。চীন সরকার ঘোষিত গ্রাহক অনুকূল কর এবং ক্রয় বিধিনিষেধ শিথিলের কারণেই নতুন পুরাতন সব আবাসন বাজারেই ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফ্ল্যাট ক্রয়ে খরচ কমে যাওয়ায় অনেকেই এখন নিজের বাড়ি থাকা সত্ত্বেও আরও উন্নত মানের আবাসনের খোঁজ করছেন। 这是鼓励更多的居民改善居住条件，特别是对于已经有房子的家庭，降低了他们的换房成本，促使他们考虑购买更舒适、更优质的住房。চীন সরকার সুদের হার কমানো এবং বাড়িঘর কেনার প্রক্রিয়া সহজ করে এই খাত থেকে চলতি বছর 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে কিনা তাই এখন দেখার অপেক্ষা। দেশটির রিয়েল এস্টেট খাতে চলতি বছরের শেষে শুরু হওয়া এই ইতিবাচক প্রবণতা 2025 সালেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় $26 কোটি ব্যয় করেছেন ইলন মাস্ক। ফেডারেল ইলেকশন কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এর মধ্যে প্রায় $24 কোটি দেয়া হয়েছে নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক কার্যনির্বাহী কমিটি আমেরিকা প্যাকে। অন্যদিকে আরবিজি প্যাকে দেয়া হয়েছে বাকি $2 কোটি। বিপুল অঙ্কের অনুদান মাস্ককে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে। নির্বাচনে জয়ের পর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। কয়েক হাজার সরকারি কর্মীকে চাকরিচ্যুত করার পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বাস্থ্যসেবায় ব্যয় কমানোর পরিকল্পনা গ্রহণ করেছেন 2 রিপাবলিকান।
এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিগত সরকারের অনিয়ম ও স্বজন তোষণ নীতির প্রভাব পড়েছে নির্মাণ শিল্পে। মন্দা কাটাতে সরকারি প্রকল্পগুলো দ্রুত চালুর দাবি। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সার্ভাইভের সময়। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, অনেক কাজ বাকি আছে। দেশেই তৈরি হচ্ছে মানসম্পন্ন মেডিকেল সরঞ্জাম। আমদানি নির্ভরতা কাটাতে প্রয়োজন ব্যবহারকারীদের আস্থা ও সরকারের নীতি সহায়তা। ভোলায় মেঘনা তেঁতুলিয়ার ডুবোচরগুলো দখলে নিয়েছে প্রভাবশালীরা। অবৈধ জাল ও অপরিকল্পিত শিকারে ক্ষতিগ্রস্ত মাছের প্রজনন। আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজ রক্ষার লড়াই আজ। ব্যাকফুটে থেকেও ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগ্রেসরা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/ekontv।